নাই কিন্তু কিছু না। অমর একুশে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস। আমি অধ্যাপক শামীমারা বেগম, বিভাগীয় প্রধান, অর্থনীতি বিভাগ, একাদশ শ্রেণীর মানবিক এবং ব্যবসায় শিক্ষার ছাত্রদের জন্য আমার এই পাঠ। তোমরা নিশ্চয়ই জানো আমি যে অধ্যায় নিয়ে এতদিন আলোচনা করেছি সেই বিষয়টি ছিল দ্বিতীয়, এবং দ্বিতীয় অধ্যায়ের মূল আলোচ্য বিষয় ছিল ভোক্তা এবং উৎপাদকের আচরণ। এবং এই ভোক্তার আচরণের ক্ষেত্রে আমরা দেখেছি চাহিদার বিষয়গুলি, এবং উৎপাদকের আচরণের ক্ষেত্রে আমরা দেখেছি যোগানের বিষয়গুলি, এবং কিভাবে নির্ধারিত হয়। এবং বাস্তবে আমরা গত ক্লাসে যেটা দেখিয়েছি যে একদিকে যেমন থাকে ভোক্তা, আরেকদিকে থাকে বিক্রেতা। ক্রেতা চায় কম দামে বেশি ক্রয় করতে, বিক্রেতা চায় বেশি দামে বিক্রয় করতে। এভাবে একটি পর্যায়ে এসে ভারসাম্য লাভ করে, এবং সেই ভারসাম্যটাকে আমরা কি বলেছি? সেটাকে আমরা বলেছি বাজার ভারসাম্য, এবং ওই ভারসাম্য দামটাকে বলেছি ভারসাম্য দাম, এবং ওই পরিমাণটাকে বলেছি ভারসাম্য পরিমাণ। এখন আমরা যদি বলি যে আমরা এতদিন যা করে এসেছি তার মূল যে বিষয়টি ছিল সেটা হচ্ছে বাজার ভারসাম্য, এবং বাজার ভারসাম্যের দাম কিভাবে নির্ধারিত হয়। তাহলে আমরা যদি খুব সংক্ষেপে ছবিটি দেখাই, আমরা এ ধরনের একটি রেখা পেয়েছিলাম। এটা ছিল আমাদের দ্রব্যের পরিমাণ, অর্থাৎ চাহিদা এবং যোগান। এক্ষেত্রে ছিল দ্রব্যের দাম। যে বিন্দুতে পরস্পর মিলিত হলো সেটা হচ্ছে আমার ই বিন্দু, এবং ই বিন্দু হচ্ছে ভারসাম্য বিন্দু, এবং ই বিন্দুতে আমরা যেই পরিমাণ নির্ধারণ করেছি সেটা হচ্ছে ও এম পরিমাণ, ভারসাম্য পরিমাণ, এবং দ্রব্যের দাম হচ্ছে ও পি। অর্থাৎ এটাই ছিল আমাদের মূল আলোচ্য বিষয়। আমি যে উদাহরণটি দিয়েছিলাম যে তুমি একটি শার্ট ক্রয় করতে গেলে তুমি বলেছিলে 500 টাকা, বিক্রেতা বলেছিল 1000 টাকা, এবং দুজন একটি পর্যায়ে এসে 700 টাকা দিয়ে তুমি একটি শার্ট ক্রয় করলে। তাহলে ভারসাম্য দাম হচ্ছে 700 টাকা, এবং পরিমাণ হচ্ছে একটি শার্ট। হতে পারত 2টি বা 3টি বা 4টি, এটা হতেই পারে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে এই ভারসাম্য কি সবসময় স্থির থাকে, নাকি ভারসাম্যেরও পরিবর্তন হয়? তোমরা হয়তো মনে রেখেছো কিনা জানি না, আমরা কিন্তু যখন চাহিদা বিধি পড়িয়েছিলাম তখন আমরা একটা জিনিস দেখিয়েছিলাম যে দামের পরিবর্তন ছাড়াও চাহিদার পরিবর্তন হতে পারে। এবং সেক্ষেত্রে আমরা যেই চিত্রগুলি এঁকেছিলাম এ ধরনের চিত্র ছিল যে দাম তোমার ফিক্সড আছে, অর্থাৎ এই একটা চাহিদা রেখা, কোনো কারণে যদি তার চাহিদা বৃদ্ধি পায় তাহলে এই একটা রেখা, আবার কোনো কারণে যদি তার চাহিদা হ্রাস পায় তখন সে এই ধরনের রেখার সম্মুখীন হতে পারে। অর্থাৎ দাম স্থির থেকে অন্য কোনো কারণে যদি চাহিদা পরিবর্তন হয় তাহলে কি হয়? রেখার পরিবর্তন হয়। তাহলে সেটাকে আমরা বলেছিলাম চাহিদা হ্রাস বৃদ্ধি। এক্ষেত্রে যদি আমরা দেখি যে দাম হচ্ছে ওপি স্থির, কিন্তু ভোক্তার আয়, অভ্যাস, রুচি যে কোনো পরিবর্তন কথাটা আমরা কেন বলি? আমি এর আগেও বলেছি, আমরা কিন্তু পরিবর্তন বলতে যাচ্ছি বেড়েও যেতে পারে বা কমেও যেতে পারে। তাহলে যদি ভোক্তার আয় যদি বেড়ে যায় তাহলে দেখা যায় আমি যেই পণ্যটার চাহিদার কথা বলছি সেই পণ্যের দাম হয়তো ঠিক আছে, কিন্তু তার চাহিদা বৃদ্ধি পেতে পারে। আবার ঠিক একইভাবে যদি ভোক্তার আয় কমে যায়, দ্রব্যের দাম একই আছে, দেখা যায় চাহিদা তার কমে যেতে পারে। আমরা যেমন করোনার সময় দেখেছি যে অনেকে যেই বাসাতে থাকে, যেই ভাড়া দিয়ে থাকে, করোনার সময় তার আর্থিক দৈন্যতার কারণে ওই বাসা ভাড়া হয়তো ঠিক আছে, তার চাহিদাটা কমে গিয়েছে, সে ওই বাসাটাকে ছেড়ে দিয়েছে, এরকমও আমরা দেখেছি। তাহলে দেখা যাচ্ছে যে ভোক্তার আয়, অভ্যাস, রুচি
অন্যান্য বিভিন্ন কারণে তোমার কি হতে পারে, চাহিদার কম বেশি হতে পারে। এটাকে আমরা বলছি চাহিদা হ্রাস বৃদ্ধি। এবং এক্ষেত্রে আমরা দেখেছি দাম স্থির থেকে চাহিদা রেখা শিফট হয়, অর্থাৎ যদি বেড়ে যায় ডান দিকে যায়, যদি কমে যায় তাহলে কোথায় যায়, বাঁ দিকে যায়। ঠিক একইভাবে আমরা যদি যোগানের ক্ষেত্রে আবার দেখেছিলাম যে যোগান বিধিতে আমরা দেখেছিলাম যে একটা বিন্দুতে এই যে আমার দাম, এই ধরনের একটি যোগান রেখা আমরা পেয়েছিলাম। যদি দাম স্থির থেকে যোগান কোনো কারণে বৃদ্ধি পায় তাহলে ডান দিকে যেতে পারে, আবার কোনো কারণে যদি হ্রাস পায় সেই রেখাটা আমার বাম দিকে যেতে পারে। অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখি যে দাম স্থির থেকে অন্য কোনো কারণে যোগান কম বেশি হতে পারে, এবং এটার নাম দিয়েছিলাম কি, যোগানের হ্রাস বৃদ্ধি। এবং হ্রাস বৃদ্ধি হলে কি হয়, রেখা শিফট করে, অর্থাৎ রেখাটা কি হয়, পরিবর্তন হয়। যদি বেড়ে যায় ডান দিকে, যদি কমে যায় বাঁ দিকে। এটা আমরা মনে রাখার সুবিধার্থে বলি, আমরা ডান মানে সবসময় বুঝি পজিটিভ একটা জিনিস, বাম মানে বুঝি নেগেটিভ। তাহলে ডান যদি হয় অর্থাৎ যখন বেড়ে যায় রেখাটা ডান দিকে শিফট করে, আর যদি কমে যায় তখন রেখাটা বাঁ দিকে শিফট করে। এখন আমাদের আজকের কিন্তু মূল সেই বিষয়টা আমরা দেখিয়েছি ভারসাম্য, একটি বাজার ভারসাম্য, একটি দ্রব্যের দাম নির্ধারণ হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই নির্ধারিত দামটা কি সবসময় ফিক্স থাকবে, এই পরিমাণটা কি সবসময় স্থির থাকবে? আসলে বাস্তবে সেটা থাকে না। কেন থাকে না? তুমি নিজেই দেখবে, তুমি আজকে যেই দ্রব্যটি ক্রয় করলে যেই টাকা দিয়ে বাজার থেকে, কয়েকদিন পর তুমি সেই টাকা দিয়ে সেই দ্রব্যটা ক্রয় করতে চাইবে না। আবার উল্টাও হতে পারে, বিক্রেতা যেই টাকা দিয়ে আজকে তোমার কাছে যেই দ্রব্যটি বিক্রি করতে চাচ্ছে, কয়েকদিন পর সে সেটা নাও পেতে পারে। যেমন ধরো, যখন সিজনাল কোনো শাকসবজি বা পেঁয়াজের সময়, যখন পেঁয়াজটা ওঠে, অর্থাৎ যেই সিজনে পেঁয়াজটা ওঠে সেই সময় বিক্রেতা যেই দাম দিয়ে বাজারে দ্রব্যটি বিক্রয় করতে করে বা বাজার যে ভারসাম্য দাম হয়, সিজন চলে গেলে কিন্তু সেই দ্রব্যটা সে ওই দামে বিক্রি করে না। ঠিক একইভাবে তুমিও কি করো বা আমিও ক্রেতা হিসাবে কি করি, যখন যেই দ্রব্যের সিজনটা শুরু হয় তখন আমি যেই টাকা দিয়ে বাজার থেকে ক্রয় করি, অর্থাৎ ভারসাম্য যেই দামটা যেই পরিমাণ ক্রয় করি, পরে কিন্তু সেই দামে সেই পরিমাণ আমি ক্রয় করতে পারি না বা করি না। তাহলে আমরা যদি বাস্তবতার প্রেক্ষিতে আলোচনা করি, দেখা যায় যে এই যে ভারসাম্য, এই ভারসাম্য সবসময় স্থায়ী থাকে না। এখন কি কি কারণে পরিবর্তন হতে পারে, তাহলে এখানে আমাদের মাথায় রাখতে হবে যে এটা হচ্ছে প্রাথমিক ভারসাম্য। এখন বিভিন্ন কারণে এটা পরিবর্তন হতে পারে। এক, আমার চাহিদা ঠিক আছে, যদি যোগানের পরিবর্তন হয়, তাহলে তোমরা পয়েন্টটা মনে রাখো, চাহিদা ঠিক আছে, যোগানের যদি পরিবর্তন হয়, তাহলে পরিবর্তনটা আবারও বলছি কি, একটি হচ্ছে হয় বেড়ে যেতে পারে অথবা কমে যেতে পারে, তখন ভারসাম্যের একটা পরিবর্তন হবে। এবং ভারসাম্য যেহেতু আমরা দেখেছি যে চাহিদা এবং যোগান রেখা যেই বিন্দুতে ছেদ করে সেই ছেদ বিন্দুটা হচ্ছে ভারসাম্য বিন্দু, এবং ওই বিন্দুতে যে পরিমাণ দাম সেটা হচ্ছে ভারসাম্য দাম, এবং ওই বিন্দুতে যে পরিমাণ দ্রব্য নির্দেশ করে সেটা হচ্ছে ভারসাম্য পরিমাণ। তাহলে এই চিত্রের ক্ষেত্রে আমরা কি দেখছি, প্রাথমিক ভারসাম্য বিন্দু হচ্ছে ই, ভারসাম্য দাম হচ্ছে ওপি, ভারসাম্য পরিমাণ হচ্ছে ও এম। এখন আমরা কি বলেছি, প্রথম বলেছি যে দাম স্থির আছে, চাহিদা স্থির আছে, কিন্তু কি পরিবর্তন হয়েছে, এখন আমার যোগানের পরিবর্তন হয়েছে। যোগানের পরিবর্তনটা এখন আমি যদি চিত্রে দেখাই তাহলে তোমরা মাথায় রাখবে আবার সে আগের বিষয়টি যে কি কারণে যোগানের পরিবর্তন হতে পারে। এখন কারণটা আমি না ব্যাখ্যা করি, আগে যদি আমি চিত্রে দেখাই, যে আমি ধরে নিলাম যে আমার চাহিদা ঠিক আছে, দাম ঠিক আছে, প্রাথমিক ভারসাম্য ঠিক আছে, এখন আমার যোগান বৃদ্ধি পেয়েছে, যোগান পরিবর্তন হয়েছে, এবং সেই পরিবর্তনটা কোন দিকে হয়েছে, বৃদ্ধি পেয়েছে। সেক্ষেত্রে ভারসাম্যে কি পরিবর্তন হয়, তাহলে যেহেতু আমি বলেছি বৃদ্ধি পেয়েছে, তাহলে রেখাটা চলে যাবে ডান দিকে। ডান দিকে যখন চলে গেল, আমি এই রেখার একটি নতুন একটা নামকরণ করলাম,
এই যে একটা ভারসাম্য বিন্দু পেলাম, এটারও একটা নতুন নাম দিলাম। তাহলে নতুন ভারসাম্য একটি বিন্দু পেলাম, সেই বিন্দুটা হচ্ছে E1। তাহলে এখন আমার কাজ হচ্ছে E1 বিন্দুর ক্ষেত্রে আমার ভারসাম্য দাম কত। অর্থাৎ এক্ষেত্রে আমি দেখলাম আমার ভারসাম্য দাম এবং পরিমাণ উভয়েরই পরিবর্তন হয়েছে। এবং কোন দিকে সেটা দেখো, সেটা হচ্ছে চাহিদা ঠিক আছে, প্রাথমিক ভারসাম্য ঠিক আছে, এই অবস্থায় যদি যোগানটা পরিবর্তন হয়, এবং পরিবর্তনটা আমি কোন দিকে বলেছি, যোগানটা যদি বৃদ্ধি পায়, সেক্ষেত্রে কি হয়েছে, নতুন একটা ভারসাম্য বিন্দু আমি পেয়েছি E1, এবং E1 বিন্দু ধরে নতুন একটা ভারসাম্য আমি দাম পেয়েছি P1, এবং নতুন একটা ভারসাম্য পেয়েছি M1। এবং এক্ষেত্রে খেয়াল করো যে চাহিদা ঠিক থেকে যদি যোগানের পরিমাণ বেড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু দ্রব্যের পরিমাণ বাড়ে, দাম কিন্তু কমে যায়। এটা কিন্তু বাস্তব। অর্থাৎ তুমি যখন দেখবে যে তোমার চাহিদা ঠিক আছে, সেই ক্ষেত্রে যদি কোনো কারণে যোগান বেড়ে যায় যে কোনো পণ্যের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই দামটা কি হয়, কমে যায়। এটা কিন্তু আমার অর্থনীতি জানার বিষয় লাগে না, স্বাভাবিকভাবে আমরা জানি যে কি হয়, যে চাহিদা ঠিক থেকে যোগানের পরিমাণ যদি বেড়ে যায়, তাহলে যে নতুন যে ভারসাম্য দামটা হয়, সেই দামটা অবশ্যই কমে যায় এবং পরিমাণটা অবশ্যই বেড়ে যায়। এখন যদি আমি উল্টা কথাটা বলি, অর্থাৎ চাহিদা আমার ঠিক আছে, এখন যদি যোগানটা কমে যায়, তাহলে যোগানটা যদি কমে যায়, আমার রেখাটা কোন দিকে যাবে, অবশ্যই আমি কি বলেছি, আমার বাঁ দিকে যাবে। এবং নতুন একটা বিন্দু আমি পেলাম E2, এবং এক্ষেত্রে নতুন একটি দাম পেলাম P2, নতুন একটি পরিমাণ পেলাম M2। এটার একটি নাম দিয়ে দিলাম। তোমরা সব সময় খেয়াল করবে যে কোনো রেখা অঙ্কন করলে সেই রেখার অবশ্যই একটি নামকরণ থাকতে হবে, তা না হলে তোমার সেখানে সঠিক নাম্বার তুমি পাবে না। যেমন তুমি পরীক্ষার খাতায় যদি তুমি খুব সুন্দর লিখলে, তোমার রোলটাই যদি না লিখো, তাহলে তোমার ফলাফলটা কি হয়, স্থগিত থাকে। এক্ষেত্রেও ঠিক তাই, তুমি কি বলতে চাচ্ছ সেই চিত্রের অবশ্যই একটা নামকরণ তোমার দিতে হবে। তাহলে আমরা এই ছবিটার দিকে যদি আবার মনোযোগ সহকারে খেয়াল করি, সেটা হচ্ছে প্রাথমিক ভারসাম্য ছিল আমার, প্রথমে কি ছিল, চাহিদা রেখা হচ্ছে D1, প্রাথমিক যোগান রেখা হচ্ছে S1, প্রাথমিক বিন্দু হচ্ছে E, প্রাথমিক পরিমাণ হচ্ছে OP, এবং প্রাথমিক দাম হচ্ছে OP, প্রাথমিক পরিমাণ হচ্ছে OM। এখন যদি কোনো কারণে চাহিদা ঠিক থেকে যোগানের পরিমাণ যদি বৃদ্ধি পায়, তাহলে আবারও কি বলছি, যোগান যদি বৃদ্ধি পায়, রেখাটা কোন দিকে শিফট হবে, রেখাটা ডান দিকে শিফট হলো। ডান দিকে শিফট হওয়াতে আমি নতুন একটা ভারসাম্য বিন্দু পেলাম। ভারসাম্য বিন্দুটা কি নাম দিলাম, E1। এখন E1 ধরে আমি চলে গেলাম এই সোজা দাম, ভারসাম্য দাম পেলাম OP1, এবং ভারসাম্য পরিমাণ পেলাম OM1। এক্ষেত্রে আমরা কি দেখলাম, যে চাহিদা ঠিক থেকে যোগান যদি বেড়ে যায়, তাহলে দ্রব্যের দাম কমে, পরিমাণটা বৃদ্ধি পায়। আবার উল্টাটা কি দেখলাম, যে চাহিদা ঠিক আছে, কোনো কারণে যদি যোগানটা কমে যায়, তখন রেখাটা কি হয়, রেখাটা চলে যায় বাঁ দিকে, এবং নতুন একটা ভারসাম্য বিন্দু পেলাম E2, এবং নতুন যে ভারসাম্য দামটা পেলাম সেটা হচ্ছে OP2, এবং নতুন যে পরিমাণটা পেলাম সেটা পেলাম OM2। এখন প্রশ্ন হচ্ছে কি কারণে আমার যোগানটা বেড়ে যেতে পারে। এখন এটা আমরা জানি যে কিছু কিছু পণ্য আছে, সেটার অন্যতম একটি কারণ হচ্ছে প্রকৃতি নির্ভর। যেমন আমরা বলি কৃষি পণ্য, যেটা বৃষ্টির সাথে, তোমার আবহাওয়ার সাথে, এগুলির সাথে রিলেটেড। সেক্ষেত্রে যদি ফলনটা ভালো হয়, অর্থাৎ তোমার চাহিদা ঠিক আছে, যোগান যদি বেড়ে যায়, তাহলে ডান দিকে শিফট হতে পারে। আমি প্রথম একটি ক্লাসে বলেছিলাম যে আমাদের যে আমের যে সিজনটা, ধরো ফাল্গুন মাসে যেই আমের যেই মুকুলটা হয়, সেই সময় যদি তোমার হঠাৎ করে কোনো ঝড়ো হাওয়া হয়,
বা শিলাবৃষ্টি হয়, সে বছর দেখা যায় আমের ফলনটা কম হয়। আমের ফলন যদি কম হয় তখন যোগানটা কি হয়, কমে যায়। কমে গেলে দাম বেড়ে যায়, পরিমাণটা কমে যায়। আবার উল্টাও হতে পারে, তোমার যেই ফসলের জন্য যেই ওয়েদারটা দরকার সেটা যদি যথাযথ থাকে, অর্থাৎ যেই সময় বৃষ্টি দরকার সেই সময় যদি বৃষ্টি হয়, যতটুকু তোমার রৌদ্র দরকার সেটা যদি হয়, তাহলে দেখা যায় সেই ফলনটা ভালো হয়। অর্থাৎ চাহিদা ঠিক থাকলেও যোগানটা বেড়ে যায় এবং দামও কমে, পরিমাণটাও বেড়ে যায়। এটা একটা। আরেকটা বিষয় হতে পারে যে উৎপাদনের উপকরণ। এই উদাহরণটা তোমাদের গত ক্লাসে আমি দিয়েছিলাম যে মোবাইলের ক্ষেত্রে দেখা গিয়েছে গত কয়েক মাস যাবত যে আমরা যেই মোবাইলের যে ডিস্টার্ব হলে বা কিছু হলে যেই আমাদের যে পার্টসগুলি লাগে সেই পার্টসগুলি আমরা পাইনি। কেন পাইনি? করোনা হওয়ার জন্য চীন থেকে যে পার্টসগুলি আসতো সেগুলি পাওয়া যায়নি। ফলে দেখা গিয়েছে যোগানটা কমে যাওয়ার জন্য দামটা কিন্তু বেড়ে গিয়েছিল। আবার তোমরা দেখবে যে এই সময়টা যখন উত্তোলন হবে, উপাদানগুলি যদি সহজে আসে তাহলে ওই যোগানটা বেড়ে যেতে পারে। তাহলে দেখা যাচ্ছে উপাদানের প্রাপ্যতার সাথেও যোগানের একটা সম্পর্ক আছে। অর্থাৎ উপাদান যদি সহজে পাওয়া যায় তখন উৎপাদনের পরিমাণ বেড়ে এই রেখাটা ডান দিকে যায়। আবার যদি আমি উপাদানের প্রাপ্যতা কম হয় তখন রেখাটা অর্থাৎ উৎপাদন কমে যেয়ে যোগানটা কমে যেয়ে এই রেখাটা বাঁ দিকে আসতে পারে। এটা একটা বিষয়। আরেকটা হতে পারে প্রযুক্তিগত উন্নয়ন। আমরা জানি যে প্রযুক্তি নির্ভর যে সকল পণ্য আছে, তোমরা যদি দেখো তোমাদের অভিভাবকদের খোঁজ নিয়ে দেখবে আমরাও একটা সময় শুধুমাত্র একটা শীতের পোশাক পরতাম, কারণ শীতের পোশাকটার দামও বেশি ছিল এবং অ্যাভেলেবেলও কিন্তু ছিল না। কিন্তু প্রযুক্তিগত উন্নয়নের ফলে এখন দেখা যায় বাংলাদেশে বস্ত্র খাতে যেই অগ্রগতি লাভ করেছে তাহাতে আমরা অনেক সহজে অনেক স্বল্প মূল্যে আমরা বস্ত্র পেয়ে থাকি এবং বাংলাদেশের ক্ষেত্রে বিরাট একটা সাফল্য হচ্ছে। এখন কিন্তু শীতের পোশাকের অভাবে মানুষ কিন্তু মৃত্যুবরণ করে না। আগে কিন্তু এটা প্রায়ই হতো, কিন্তু এখন কিন্তু বাংলাদেশে এই চিত্র আমরা দেখি না। তাহলে দেখা যাচ্ছে কি এই প্রযুক্তিগত উন্নয়ন হওয়ার জন্য, অর্থাৎ গার্মেন্টস ফ্যাক্টরিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করার জন্য স্বল্প খরচে অনেক সুন্দর সুন্দর শীতের পোশাক তৈরি করা হয়। তাহলে দেখা যাচ্ছে যদি প্রযুক্তিগত উন্নয়ন হয় তাহলে যোগানটা উৎপাদন বেড়ে যায়, যোগান বেড়ে যায়, দ্রব্যের দাম কমে, পরিমাণ বাড়ে। আবার ঠিক উল্টা কোনো কারণে যদি প্রযুক্তিগত অবস্থার কোনো ব্যাঘাত ঘটে সেক্ষেত্রে দেখা যাবে তোমার এই উৎপাদনের পরিমাণ কমে যায়, যোগানটাও কি হয়, কমে যায়। এটার সাথে আরেকটা রিলেটেড হচ্ছে উপাদানের দাম। তোমরা কয়েকদিন আগে পেপার পড়েছো কিনা আমি জানি না, বা খবর দেখেছো কিনা জানি না, দেখা গিয়েছিল যে গার্মেন্টস ফ্যাক্টরির ক্ষেত্রে যে সুতা আমদানি করা হয় সেই সুতার দাম কয়েক ডলার বেড়ে গিয়েছে। তাহলে দেখা যাচ্ছে যে কয়েক ডলার যখন সুতার দাম বেড়ে গিয়েছে, উৎপাদন ব্যয়টাও কিন্তু বেড়ে গিয়েছে। এবং এই উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ার জন্য তোমরা যদি একটু চোখ কান খোলা রাখো তোমরা দেখবে যে করোনার প্রথম অবস্থায় আমাদের দেশের অনেক অর্ডার বাতিল হয়ে গিয়েছিল, কিন্তু পর্যায়ক্রমে আস্তে আস্তে আবার নতুন নতুন করে আমরা বিভিন্ন বিদেশ থেকে নতুন নতুন আমরা অর্ডার পেয়েছিলাম। কিন্তু সেসব গার্মেন্টস ফ্যাক্টরির মালিকরা বলেছিল তারা যেই টাকাতে অর্ডার নিয়েছিল কিন্তু সুতার দাম বেড়ে যাওয়াতে খরচ অনেক বেড়ে গিয়েছে। কিন্তু তাদের সাথে যেই চুক্তি হয়েছে সেই চুক্তিতে কিন্তু তারা এই টাকাতে আর পণ্য রপ্তানি করতে পারবে না। কোনো কোনো উৎপাদক বাধ্য হচ্ছে তাদের সেই রপ্তানি আদেশ বাতিল করতে, কারণ সুতার দাম বৃদ্ধি পাওয়াতে তাদের সেই খরচ বেড়ে গিয়েছে, উৎপাদনটাও তাদের পক্ষে করা সম্ভব না। তাহলে এখানে আরেকটা বিষয় কি হচ্ছে যে উপাদানের ব্যয় যদি বেড়ে যায় তাহলে উৎপাদন ব্যয় বেড়ে গেলে যোগানটা কমে যায়। আবার উপাদান ব্যয় যদি কমে যায় উৎপাদনের পরিমাণ বেড়ে যেতে পারে, দ্রব্যের দামটা কি হয়, কমে যায়। আরেকটি আছে বিষয়, সেটা হচ্ছে কর। আমরা যদি করের কথা চিন্তা করি, অর্থাৎ গভর্নমেন্ট কোনো পণ্যের উপরে যদি কর আরোপ করে তাহলে সাধারণত আমরা জানি উৎপাদক এই যে কর বৃদ্ধি যেটা দেয়
সেই করের টাকাটা সে নিজের কাছ থেকে কিন্তু পুরোটা দেয় না। কোনো কোনো পণ্যের ক্ষেত্রে সে হয়তো আংশিক বহন করে, কিন্তু বিক্রেতা বা উৎপাদক পুরোটাই চেষ্টা করে ক্রেতার কাছ থেকে অতিরিক্ত ব্যয়টা, অর্থাৎ সরকারকে যে করটা দেয় সেই করটা আদায় করা। তাহলে সেক্ষেত্রে কি হয়, দ্রব্যের দামটা কিন্তু বেড়ে যায়। দ্রব্যের দামটা যখন বেড়ে যায় তখন কিন্তু উৎপাদন, অর্থাৎ কর আরোপ করার জন্য উৎপাদন ব্যয়টা বেড়ে যায়, তখন দ্রব্যের যোগানটা কি হয়, কমে যেতে পারে। ঠিক উল্টাটা হয় যদি ভর্তুকি আরোপ করা হয়। যখন কোনো পণ্যের উৎপাদনের ক্ষেত্রে ভর্তুকি আরোপ করে তখন উৎপাদন ব্যয়টা যেহেতু কমে যায়, দ্রব্যের দামটা কম হয় এবং যোগানের পরিমাণ বেড়ে যেতে পারে। তাহলে আমরা আবার প্রথম থেকে মনে রাখি, যদি চাহিদা স্থির থেকে কোনো কারণে, অর্থাৎ প্রথমে প্রাথমিক ভারসাম্য লাভ করার পর, আমরা কি বলেছি, প্রাথমিক ভারসাম্য যেটা হয় সেটা সবসময় স্থির থাকবে এমন কোনো কথা নেই, এটা পরিবর্তন হতে পারে। কিভাবে পরিবর্তন হতে পারে? প্রথমটা হচ্ছে চাহিদা স্থির থেকে যোগানের পরিমাণ যদি পরিবর্তন হয়, অর্থাৎ যোগান যদি বেড়ে যায় তাহলে ভারসাম্যর পরিবর্তন হবে, আবার যদি যোগান কমে যায় তাহলে ভারসাম্যের পরিবর্তন হতে পারে। আর ভারসাম্যের পরিবর্তন যখন হয় তাহলে ভারসাম্যের দামেরও পরিবর্তন হয়, পরিমাণেরও পরিবর্তন হয়। এবং দেখা যায় চাহিদা স্থির থেকে যোগান যদি বেড়ে যায় দাম কমে পরিমাণ বাড়ে, আবার চাহিদা স্থির থেকে যোগান যদি কমে যায় দাম বাড়ে পরিমাণ কমে। এটা হলো একটা দিক। এখন দ্বিতীয় আরেকটি অংশ হচ্ছে যে দাম প্রাথমিক ভারসাম্যের পর আমার যোগান স্থির আছে, যদি চাহিদার পরিবর্তন হয়। তাহলে এটা হচ্ছে প্রাথমিক ভারসাম্য। আমি কিন্তু প্রতিটা বারবার লিখছি না কেন, আমার ক্ষেত্রে কিন্তু তোমরা কোনো মার্কিং করবে না, তোমাদের খাতায় কিন্তু আমি মার্কিং করব। আমি বারবার লিখলাম না, তোমরা জানো এখানে হচ্ছে চাহিদা যোগানের পরিমাণ, এখানে হচ্ছে দ্রব্যের দাম, এখানে হচ্ছে কোয়ান্টিটি, এটা হচ্ছে পি। এখন যদি এমন হয় যে প্রাথমিক ভারসাম্য লাভের পরে আমার যোগান স্থির আছে, চাহিদার যদি পরিবর্তন হয়, এটা কিন্তু হতেই পারে। তোমার চাহিদা মানে তোমার কি আছে, যোগান স্থির আছে, চাহিদার কম বেশি হতে পারে। তাহলে আমরা যদি সেই আগের ভাবেই চিন্তা করি যে কোনো কারণে যদি চাহিদা বৃদ্ধি পায়, তাহলে রেখাটা কোন দিকে যাবে, রেখাটা যাবে আমার ডান দিকে, এবং নতুন একটা ভারসাম্য বিন্দু আমি পেলাম, সেটা হচ্ছে E1। এবং এভাবে ধরে যদি আমি দাগ দেই তাহলে আমার ভারসাম্য পরিমাণ হচ্ছে M1 আর ভারসাম্য দাম হচ্ছে P1। এবং তুমি স্বাভাবিকভাবেই চিন্তা করো যে কোনো পণ্যের যোগান ঠিক আছে, তোমার যদি চাহিদা বেড়ে যায় তাহলে স্বাভাবিকভাবে কি হয়, স্বাভাবিকভাবে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে দ্রব্যের দামটা কিন্তু বেড়ে যায়। এক্ষেত্রে আমরা দেখেছি যে আমার যোগান ঠিক আছে, চাহিদা বৃদ্ধি যাওয়ার ফলে নতুন ভারসাম্যে দামও বেড়ে গিয়েছে, পরিমাণও বেড়ে গিয়েছে। আবার যদি উল্টাটা হয়, অর্থাৎ প্রাথমিক ভারসাম্যের পরে যদি আমার কোনো কারণে চাহিদা কমে যায়, তাহলে আমি নতুন যেই বিন্দুটা পাই সেটা হচ্ছে E2 এবং দ্রব্যের দাম হচ্ছে P2 এবং পরিমাণ হচ্ছে M2। এক্ষেত্রে আমরা কি দেখলাম যে যোগান ঠিক থেকে যদি চাহিদা কমে যায় তাহলে দ্রব্যের দাম কমে যায়, পরিমাণও কমে যায়। আর যোগান ঠিক থেকে যদি আমার চাহিদা বেড়ে যায়, দ্রব্যের দামও বেড়ে যায়, পরিমাণটাও বেড়ে যায়। এক্ষেত্রে যদি আমরা উদাহরণ হিসাবে দেই যে কি কারণে যোগান ঠিক থেকে চাহিদা বৃদ্ধি পেতে পারে, একটা হতে পারে যে আমার আয় বৃদ্ধি পেয়েছে, তাহলে আবার আয় যদি বৃদ্ধি পায় স্বাভাবিকভাবেই আমি আগে যেই দ্রব্যর যতটুকু চাহিদা করতাম আমি তার চেয়ে আগের চেয়ে বেশি চাহিদা, অর্থাৎ
বেশি দামে ক্রয় করতে চাচ্ছি বা রাজি আছি। এবং নতুন যে ভারসাম্যটা হচ্ছে, যেহেতু যোগানটা ঠিক আছে, সেক্ষেত্রে যদি আমার চাহিদা বেড়ে যায়, অবশ্যই দ্রব্যের দাম বেড়ে যাবে এবং পরিমাণটাও কি হবে, বেড়ে যাবে। আবার কোনো কারণে যদি আমার চাহিদা কমে যায়, যেহেতু যোগানটা ঠিক আছে, সেক্ষেত্রে দেখা যাবে দামও কমে যাবে, পরিমাণটাও কি হবে, কমে যাবে। তাহলে দেখা যাচ্ছে এই একটা কারণ আমি কি বললাম, চাহিদা। চাহিদার ক্ষেত্রে কি কি কারণ বললাম, একটা বললাম ভোক্তার আয়, অভ্যাস, রুচি, অনেক কিছু কারণেই আমার চাহিদা বেড়ে যেতে পারে, আবার চাহিদা কমে যেতে পারে। এমনও হতে পারে যে জনসংখ্যার পরিমাণ যদি বেড়ে যায় তাহলে চাহিদা বেড়ে যায়, আবার জনসংখ্যা পরিমাণ যদি কমে যায় সেক্ষেত্রে চাহিদা কমে যেতে পারে, দ্রব্যের দামও কমে যেতে পারে। তাহলে আমাদের মূল যেই বিষয়টা আজকের, সেটা মাথায় রাখতে হবে যে প্রাথমিক ভারসাম্য যখন লাভ করে, অর্থাৎ বাজার ভারসাম্য যখন লাভ করে, সেক্ষেত্রে আমরা কি পাই, চাহিদা এবং যোগানের দ্বারা একটি বাজার ভারসাম্য আমরা বিন্দু পাই। সেই বিন্দুতে আমি যেহেতু চিত্রের কথা বললাম এই জন্য বিন্দুর কথা বলেছি। তাহলে প্রাথমিক ভারসাম্য লাভ করার পরে আমরা একটা ভারসাম্য দাম পাই, একটা ভারসাম্য পরিমাণ পাই। কিন্তু সবসময় যে এই ভারসাম্যটা স্থির থাকবে এমন কোনো কথা নেই, এটা পরিবর্তন হতে পারে। যেহেতু এখানে মাত্র দুটি বিষয় আছে আমাদের, একটি হচ্ছে চাহিদা আর একটি হচ্ছে যোগান, তাহলে কোনো কারণে যদি এই ভারসাম্যের পরিবর্তন হয় সেক্ষেত্রে এই দুটি বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ চাহিদা ঠিক থেকে যোগানের পরিবর্তনের জন্য হতে পারে, অথবা যোগান স্থির থেকে চাহিদা পরিবর্তনের জন্য আমার ভারসাম্যের পরিবর্তনের সাথে দামও পরিবর্তন হতে পারে, পরিমাণেরও পরিবর্তন হতে পারে। আচ্ছা, এমন কি হতে পারে না যে উভয়ই পরিবর্তন হলো, অর্থাৎ চাহিদাও পরিবর্তন হয়েছে, যোগানও পরিবর্তন হয়েছে? তোমরা যদি বাস্তবে দেখো যে আমরা যে সকল পণ্য আগে যেগুলি ব্যবহার করতাম, যেমন ধরো আমরা টয়লেট টিস্যু, ন্যাপকিন, কটন বাড, এই আধুনিক কিছু কিছু উপকরণ কিন্তু আমরা আগে তেমন ব্যবহার করতাম না, কিচেন টিস্যু, কিন্তু এগুলি যেমন চাহিদাও বেড়েছে আবার কিন্তু যোগানও বেড়েছে। তোমরা দেখবে যে বিভিন্ন ধরনের কোম্পানি, এগুলি কিন্তু অনেক বেড়েছে, অনেক ধরনের দেখবে যে তোমরা এই যে আমরা ন্যাপকিন টিস্যু ব্যবহার করি, এটা অনেক ধরনের আছে, ছোট ছোট আছে, তোমার যে এই মিনি প্যাক আছে, বড় আছে, বিভিন্ন সাইজের আছে। ঠিক একইভাবে আমাদের এই যে এখন হ্যান্ড স্যানিটাইজার যেটা আছে, সেটার যেমন চাহিদাও বেড়েছে, যোগানও কিন্তু বেড়েছে। ঠিক একইভাবে আমরা যে মাস্ক ব্যবহার করি, সেটার যোগানও বেড়েছে, চাহিদাও বেড়েছে। অর্থাৎ আমরা প্রথম দিকে, আমরা করোনার প্রথম সময় আমরা যেই দামে মাস্ক কিনেছিলাম সেই দামে কিন্তু এখন আমরা কিনি না। এখন যেমন চাহিদাও বেড়েছে আবার যোগানও বেড়েছে। তাহলে দেখা যাচ্ছে যে প্রাথমিক ভারসাম্যের লাভের পরে চাহিদা স্থির থেকে যোগানে পরিবর্তনের জন্য যেমন পরিবর্তন হতে পারে, আবার যোগান স্থির থেকে চাহিদার পরিবর্তনের জন্য পরিবর্তন হতে পারে, আবার উভয়েরই পরিবর্তনের জন্য ভারসাম্যের পরিবর্তন হতে পারে। তবে সাধারণত দেখা যায় অতি দীর্ঘকালীন সময়ে, তোমরা এখন সময়টা নিয়ে যদি আমরা আলোচনা নাই করি, দেখা যায় যে দীর্ঘকালীন সময়ে উৎপাদকরা যেমন নতুন নতুন পণ্য উৎপাদন করেন, আবার ক্রেতারাও তার সাথে আস্তে আস্তে কি হয়, চাহিদার অভ্যস্ত হয়ে যায়। অর্থাৎ আমরা যে ভারসাম্য লাভ করি, আমি যদি সেটা চিত্রে আবার দেখাই, যে প্রাথমিক একটা ভারসাম্য আমার আছে, এখন এই ভারসাম্যের আমরা শুধু একবার দেখিয়েছি চাহিদা স্থির থেকে যোগানে পরিবর্তন, আবার দেখছে যোগান স্থির থেকে চাহিদার পরিবর্তন। এখন যদি উভয়েরই পরিবর্তন হয়, এই চাহিদার পরিবর্তন হলো, আবার দেখা গেল যোগানেরও একটা পরিবর্তন হলো, তাহলে এই যে নতুন একটা ভারসাম্য আমরা পেতে পারি। এখন এই ভারসাম্যটা আমার এখানেও হতে পারত, এটা অন্য জায়গায়ও হতে পারত। অর্থাৎ এই ভারসাম্য যেটা নিচে হবে না এমনও কথা নাই, উপরে হবে কিনা এমনও কিন্তু কথা নাই। তবে যেটা মূল কথা হচ্ছে যে
উভয়েরই পরিবর্তন হতে পারে। এবং এই ক্ষেত্রে আমি যে উদাহরণটা দিলাম তোমরা মাথায় রাখবে, সেটা কি বললাম, যে করোনার পরবর্তীতে দেখা যাচ্ছে হ্যান্ড স্যানিটাইজারের যেমন চাহিদা বেড়েছে, যোগানও বেড়েছে, মাস্কের যেমন চাহিদা বেড়েছে, যোগানও কিন্তু বেড়েছে। অর্থাৎ একটা ভারসাম্যের সাথে সাথে সবসময় যে ওই ভারসাম্য স্থির থাকবে এমন কোনো কথা নাই। এটা কি হতে পারে, এটা সময়ের পরিবর্তনের সাথে সাথে এটার পরিবর্তন হতে পারে। তাহলে আজ কিন্তু আমাদের দ্বিতীয় অধ্যায়টি শেষ হয়ে গেল। তোমাদের মাথায় রাখতে হবে, যারা এবার পরীক্ষার্থী, উচ্চ মাধ্যমিক যারা পরীক্ষার্থী, তাদের জন্য যে শর্ট সিলেবাস করা হয়েছে সেক্ষেত্রে কিন্তু দ্বিতীয় অধ্যায়টি রয়েছে। অর্থাৎ যারা প্রথম বর্ষে আছো এবং যারা পরীক্ষার্থী উভয়ের জন্যই কিন্তু এই দ্বিতীয় অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে যদি আমি আবার প্রথম থেকে তোমাদের সিলেবাসটাকে রিভিউ করি, অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ে আমরা কি কি পড়েছিলাম, তাহলে খুব সহজেই তোমরা মাথায় রাখতে পারবে। প্রথমে আমরা পড়েছিলাম উপযোগ। উপযোগ হচ্ছে মানসিক অনুভূতির বিষয়, অর্থাৎ কোনো দ্রব্য থেকে যে অভাব পূরণ করার যে ক্ষমতা সেটা হচ্ছে উপযোগ। কোনো দ্রব্যের অভাব পূরণ করার যে ক্ষমতা সেটা হচ্ছে উপযোগ। উপযোগের কতগুলি বৈশিষ্ট্য আমরা দেখেছি এবং এটার সাথে আমরা কি পড়েছি, উপযোগের মোট উপযোগ কি, প্রান্তিক উপযোগ কি, এটা আমরা দেখেছি। মোট উপযোগের সাথে প্রান্তিক উপযোগের কি সম্পর্ক সেটা আমরা দেখেছি। এবং এক্ষেত্রে আমরা অন্যতম একটা আমরা তত্ত্ব জেনেছি, সেটা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। অধ্যাপক মার্শাল যেটা দিয়েছেন সেটা ছিল কি, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। অর্থাৎ সবকিছু স্থির থেকে যদি একই গুণ সম্পন্ন কোনো পণ্য আমি ক্রমান্বয়ে ভোগ করতে থাকি, তার প্রতি উপযোগ আমার প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে হ্রাস পেতে শুরু করে, যদিও মোট উপযোগ নির্দিষ্ট সময় পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এটা ছিল আমাদের উপযোগের বৈশিষ্ট্য, উপযোগ অধ্যায় পড়া। এবং এখানে ছিল উপযোগের কিছু কিছু ব্যতিক্রমও আমরা দেখেছি। এরপরে আমরা পড়েছি চাহিদা কি। চাহিদা কি পড়ার সময় আমরা দেখেছি যে কোনো দ্রব্যের শুধু উপযোগ থাকলেই হবে না, সেই দ্রব্য কেনার ক্ষমতা, অর্থ ব্যয় করার ইচ্ছা যদি আমার থাকে, তখন তাকে আমরা কি বলেছি, চাহিদা বলেছি। তো আমরা এর সাথে দেখেছি কি, চাহিদা অনেকগুলি বিষয়ের উপরে নির্ভরশীল। এই নির্ভরশীল কথাটা বলার মানেই হচ্ছে চাহিদার পরিমাণ বিভিন্ন কারণে বৃদ্ধি পায়, বিভিন্ন কারণে কমে যায়। যে সকল বিষয়ের উপরে চাহিদার পরিমাণটা কম বেশি হয় সেই বিষয়গুলিকে আমরা বলেছি চাহিদা নির্ধারক। যেমন ভোক্তার আয়, অভ্যাস, রুচি, সময়, প্রযুক্তি, সিজন, এগুলি আমরাকে বলেছি। আর এর সাথে আমরা বলেছি যে চাহিদা বিধি। বিধি হচ্ছে কি, চাহিদা বিধি হচ্ছে শুধুমাত্র দামের সাথে চাহিদার যে সম্পর্ক সেটা হচ্ছে চাহিদা বিধি। অর্থাৎ আমার আয়, অভ্যাস, রুচি সব স্থির আছে, এক্ষেত্রে যদি চাহিদার সাথে শুধু দামের সম্পর্ক আমি দেখাই সেটাকে আমরা বলছি চাহিদা বিধি। এবং চাহিদা বিধি থেকে আমরা কি দেখেছি, যে দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে। এই বিষয়টাকে আমরা আবার কিসে কিসে দেখিয়েছি, আমরা তালিকাতে দেখিয়েছি, আমরা চিত্রে দেখিয়েছি, আমরা অপেক্ষকের সাহায্যে দেখিয়েছি। এবং এক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আমরা দেখেছি, একটি কাল্পনিক চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন। আবার দেখিয়েছি একটি অপেক্ষক থেকে কিভাবে চাহিদা রেখা অঙ্কন করা যায়। এবং সেক্ষেত্রে আমরা কি করেছিলাম, লিখেছিলাম ডি অফ এক্স ইজ এ ফাংশন অফ পি অফ এক্স। এক্ষেত্রে পি যদি বৃদ্ধি পায় ডিটা কমে যায়, পি যদি কমে যায় ডি বৃদ্ধি পায়। এবং এক্ষেত্রে আমরা চিত্র সংক্ষেপে যদি একে রাখি, এটা ছিল আমার চাহিদা রেখা। ঠিক একইভাবে এক্ষেত্রে আমরা পড়েছি চাহিদার স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতাটা কি, স্থিতিস্থাপকতা হচ্ছে আমি বলছি দামের পরিবর্তনের সাথে সাথে চাহিদার পরিবর্তন হয়, কিন্তু কি হারে পরিবর্তন হয়। অর্থাৎ কোনো কোনো পণ্যের ক্ষেত্রে আমরা দেখি যে দামের সামান্য পরিবর্তনে চাহিদার ব্যাপক পরিবর্তন হয়, আবার কোনো কোনো পণ্যের ক্ষেত্রে আমরা দেখি যে দামের ব্যাপক পরিবর্তন হলেও চাহিদার সামান্য পরিবর্তন হয়।
আমি শুধু যদি একটি উদাহরণ দেই, আমাদের যদি চালের বা লবণের এগুলির যদি দামের ব্যাপক পরিবর্তনও হয়, চাহিদার কিন্তু খুব একটা পরিবর্তন হয় না। আবার যদি মোবাইল, টেলিভিশন আমাদের এইগুলির যদি আবার দেখা যায় যে দামের সামান্য পরিবর্তন হয়, চাহিদার ব্যাপক পরিবর্তন হয়। এরপরে আমরা কি দেখেছি? ঠিক দেখেছি যোগান। আমরা স্বাভাবিকভাবে যোগান এবং মজুদ একই মনে করে থাকি, কিন্তু অর্থনীতির ভাষায় মজুদ হচ্ছে বিক্রয়যোগ্য দ্রব্যের মোট পরিমাণ। অর্থাৎ একজন বিক্রেতা চাইলেই এখন বিক্রি করতে পারে, এরকম অবস্থায় যদি থাকে সেটাকে বলছি আমরা মজুদ। আর যোগান বলছে কি, নির্দিষ্ট সময় নির্দিষ্ট দামে যেই পরিমাণ সে বিক্রি করতে চায় সেটা হচ্ছে যোগান। তাহলে যোগানের ক্ষেত্রে আমরা আবার কি দেখেছি? যোগানের নির্ধারক দেখেছি, অর্থাৎ যোগানের পরিমাণ কি কি বিষয় দ্বারা কম বা বেশি হতে পারে। সেক্ষেত্রে আমরা দেখেছি উৎপাদনের উপকরণের প্রাপ্যতা, উৎপাদনের উপকরণের দাম, আমরা দেখেছি প্রযুক্তি, আমরা দেখেছি আবহাওয়া, বিভিন্ন কারণে উৎপাদন কম বেশি হতে পারে, অর্থাৎ যোগান কম বেশি হতে পারে। এবং অন্যতম একটি বিষয় হচ্ছে দ্রব্যের দাম। দ্রব্যের দাম যদি বাড়ে যোগান বাড়ে, দ্রব্যের দাম যদি কমে যোগানটা কমে যেতে পারে। এর সাথে আমরা কি দেখেছি? যোগান বিধি। যোগান বিধিতে আবার কি ছিল? যোগান বিধিতে ছিল যে যোগান নির্ভর করে কিসের উপরে? পি এর উপরে। এবং এক্ষেত্রে আমরা দেখেছি পি অফ এক্স যদি বাড়ে তো সাপ্লাইটা কি হয়? বেড়ে যায়। পি অফ এক্স যদি কমে যায় সাপ্লাইটা কি হয়? কমে যায়। এবং এটাকেই আমরা চিত্র রূপ দিয়েছিলাম, এ ধরনের একটি আমরা চিত্র পেয়েছিলাম। অর্থাৎ দামের সাথে যোগানের সম্পর্কটা ছিল সরাসরি। এবং শেষে এসে আমরা আবার কি করলাম? এখানেও আমরা স্থিতিস্থাপকতা দেখেছি এবং আমাদের মূল টার্গেট ছিল, কিন্তু আমরা বলেছি একটি হচ্ছে ভোক্তার আচরণ আর একটি হচ্ছে উৎপাদকের আচরণ। এই যে চাহিদার অংশ এটা ছিল ভোক্তার আচরণ, আর এই যে যোগান এটা ছিল আমাদের উৎপাদকের আচরণ। আর আচরণ দুজনের দুরকম হলেও আমাদের কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে ক্রেতার হচ্ছে ক্রয় করা, বিক্রেতার হচ্ছে বিক্রি করা। এখন যেখানে এসে তারা ক্রয় বিক্রয় করে সেটাকে আমরা বলছি বাজার ভারসাম্য। এবং এই দুটিকে আমরা এক করে আমরা যেটা পেয়েছিলাম সেটা ছিল বাজার ভারসাম্য। অর্থাৎ ভারসাম্য বলতে আমরা বুঝিয়েছিলাম সত্যিকার অর্থে যে দামে দ্রব্য ক্রয় বিক্রয় হয়, অর্থাৎ আমি কি ক্রয় করতে চাচ্ছি, কি বিক্রি করতে চাচ্ছি, আমি কোন দামে ক্রয় করতে চাচ্ছি সেটা ছিল এটা, কোন দামে কতটুকু বিক্রি করতে ইচ্ছুক সেটা ছিল এটা। দুটাই ছিল ইচ্ছুক, কিন্তু বাস্তবে আমরা যেটা ক্রয় বিক্রয় করছি সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে বাজার ভারসাম্য। এবং এই বাজার ভারসাম্যের ক্ষেত্রে আমরা আবার যেটা দেখলাম যে বাজার যে ভারসাম্য হয় সেটা সবসময় যে স্থির থাকবে এমন কোনো কথা নাই, বিভিন্ন কারণে এটা পরিবর্তন হতে পারে। একটা হতে পারে চাহিদা স্থির থেকে যোগানের পরিবর্তন, অথবা যোগান স্থির থেকে চাহিদা পরিবর্তন। আমি যদি খুব ছোট্ট করে এই তিনটা চিত্র দেখাই তাহলে তোমাদের জন্য সহজ হবে মনে রাখতে। প্রথমটা হচ্ছে আমার প্রাথমিক ভারসাম্য, এটা হচ্ছে প্রাথমিক ভারসাম্য। দ্বিতীয়টা হচ্ছে আমার চাহিদা স্থির আছে, আমার যোগানের পরিবর্তন। আচ্ছা, 3 নাম্বার হচ্ছে আমার যোগান স্থির আছে, চাহিদার পরিবর্তন। তাহলে নতুন একটা দাম পাবো, নতুন একটা পরিমাণ পাবো। তাহলে প্রথমে প্রাথমিক ভারসাম্য লাভ করার পর আমার চাহিদা ঠিক থেকে যোগানের পরিবর্তনের জন্য ভারসাম্য পরিবর্তন হতে পারে,
আবার হতে পারে আমার যোগান ঠিক আছে, চাহিদার পরিবর্তনের জন্য পরিবর্তন হতে পারে। আর লাস্ট যেটা হচ্ছে এটা হচ্ছে কি আমার উভয়েরই পরিবর্তন হতে পারে, অর্থাৎ চাহিদা যোগান উভয়েরই পরিবর্তন হতে পারে। এখন তোমরা খেয়াল করবে যে কখনো 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 এই যে পরিবর্তন হলো, প্রাথমিক ভারসাম্যের যে দাম পরিবর্তন হলো, এখন যদি চাহিদা ঠিক থেকে যোগানে পরিবর্তন হয় তাহলে যোগান বেড়ে গেলে দাম কমে, যোগান কমে গেলে দাম কমে। আবার প্রাথমিক ভারসাম্যের পর চাহিদা ঠিক থেকে যোগান ঠিক থেকে চাহিদা যদি বেড়ে যায় তাহলে দাম বাড়ে, চাহিদা যদি কমে যায় দাম কমে। আর এক্ষেত্রে ঠিক তাই, প্রাথমিক ভারসাম্যের পরে চাহিদা এবং যোগান উভয় পরিবর্তনের ফলে দামও বেড়ে যেতে পারে, পরিমাণও বেড়ে যেতে পারে, দামও কমে যেতে পারে, পরিমাণও কমে যেতে পারে। তবে এক্ষেত্রে তোমাদের যেটা মনে রাখার বিষয় সেটা হচ্ছে তোমরা এটা কেউ মুখস্থ করতে যাবে না, যে পরিবর্তনের ফলাফলটা কি এটা কেউ মুখস্থ করতে যাবে না। তোমরা যেই কাজটি করবে নিজে ছবি এঁকে সেইভাবে সিদ্ধান্তটা দিয়ে দিবে। যেমন প্রাথমিক ভারসাম্যের পর তোমার একটি প্রশ্ন আসলো যে প্রাথমিক ভারসাম্যের পর অথবা ভারসাম্য দাম হচ্ছে ওপি, ভারসাম্য দাম হচ্ছে ওএম, এক্ষেত্রে যদি ক্রেতার আয় বৃদ্ধি পায় তাহলে কি ফলাফল হয়। খেয়াল করো, ক্রেতার আয় বৃদ্ধি পায়, তোমাকে আর কিছুই বলেনি। তুমি তখন চিন্তা করবে ক্রেতার আয় যদি বৃদ্ধি পায়, যোগান যদি ঠিক থাকে, তোমার কি হয়, চাহিদা বেড়ে যায়। চাহিদা যদি বেড়ে যায় তোমার রেখাটা ডান দিকে শিফট হয়। তাহলে তুমি কি করবে, শুধু রেখাটা ডান দিকে শিফট করবে, মুখস্থ করবে না। এজন্যই তুমি এখন নিজেই বুঝতে পারবে যে এখানে একটা যেহেতু ভারসাম্য বিন্দু, আমি এদিকে দাগ দেই এদিকে দাগ দেই, দেখা যাচ্ছে কি যে আমার কি দাঁড়াচ্ছে, আমার অটোমেটিকলি আমি বুঝতে পারছি যে আমার আয় বৃদ্ধি পেয়েছে, যেহেতু যোগান ঠিক আছে, দ্রব্যের দামও বৃদ্ধি পেয়েছে, পরিমাণও বৃদ্ধি পেয়েছে। এটা কিন্তু আমি মুখস্থ করতে যাব না। এভাবে প্রতিটা ক্ষেত্রেই আমার যখনই একটা সিচুয়েশন ব্যাখ্যা করতে বলবে আমি নিজে চিত্রটা অঙ্কন করব। চিত্রটা অঙ্কন করলে ভারসাম্য বিন্দু পেলে আমি কখনো দেখব যে নতুন ভারসাম্য বিন্দুর ফলে দ্রব্যের দাম বৃদ্ধি পেয়েছে, পরিমাণ বৃদ্ধি পেয়েছে, অথবা দাম কমেছে, পরিমাণ বৃদ্ধি পেয়েছে, এটা হবে। অর্থাৎ এটা আমি চিত্রটা দেখে আমি নিজে অ্যানালাইসিস করার চেষ্টা করব। আমি যদি মুখস্থ করার চেষ্টা করি যে প্রাথমিক ভারসাম্যের পরে আমার আয় বেড়ে গেলে রেখাটা ডান দিকে যাবে, তখন কি হবে, এটা কিন্তু আমি মনে রাখতে পারবো না। তাহলে কি করতে হবে, আমার যেটা করতে হবে আমি চিত্রটি আঁকবো, আঁকার পরে আমি নিজেই ছবিটা দেখে ব্যাখ্যা করব যে কি হলো। তাহলে আজ আসলে আমি অনেকগুলি বিষয় বললাম, কিন্তু আজকে পড়িয়েছি কিন্তু সামান্য, আমি কিন্তু রিভিউ করেছি। শুধু রিভিউ করেছি এজন্যই যে আমরা জানি একটা সিলেবাস যদি আমি বুঝি তাহলে আমার কিন্তু 25% পড়া হয়ে যায়, যে এই সিলেবাসটার মধ্যে কি আছে, তাহলে কিন্তু পড়া অটোমেটিক আমার অনেকাংশে শেষ হয়ে যায়। এজন্যই কিন্তু আমি তোমাদের দ্বিতীয় অধ্যায়ের মধ্যে কি কি আছে একবার বলে দিলাম, তাহলে তোমরা খুব সহজেই বুঝতে পারবে যেটার মধ্যে তোমরা কি কি পড়বে, কি কি পড়তে হবে, কি ধরনের সৃজনশীল প্রশ্ন হতে পারে, কি ধরনের এমসিকিউ প্রশ্ন হতে পারে। তাহলে আজকের মধ্যে এখানেই সমাপ্তি। আজ আমি শেষ করলাম দ্বিতীয় অধ্যায়, সেটা হচ্ছে যারা পরীক্ষার্থী এবং যারা প্রথম বর্ষের উভয়ের জন্যই কিন্তু দ্বিতীয় অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এবং তোমরা এটাও জানো এবার যে শর্ট সিলেবাস করেছে সেখানে কিন্তু এমন বিষয়গুলি অন্তর্ভুক্ত করা হয়েছে যেগুলি স্টুডেন্টের জানা অবশ্যই দরকার। তাহলে সেই দৃষ্টিকোণ থেকে যদি আমি বলি, দ্বিতীয় অধ্যায়টা যেহেতু তোমার অন্তর্ভুক্ত করেছে, অবশ্যই এই অধ্যায়টির অনেক গুরুত্ব রয়েছে। তাহলে তোমরা সবাই ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।